আমার মা বাবাই এরকম ছিলেন, আমার পুরো ফ্যামিলি। মা বাবার শিক্ষাতে যতটুকু পেয়েছি, বড় হয়েছি, সেটাকেই ফলো করি জীবনে। মিঠুনদা, তুমি কতটা জ্যোতিষে বিশ্বাস করো? একদম পুরোপুরি। তবে আমি পাথরে বিশ্বাস করি না। স্টোন পড়ো না। কোনোদিন একটা বর্ণ আমরা রাজনীতি ডিসকাস করি না, এটা চ্যালেঞ্জের সাথে বলতে পারি। প্রথমবার ওই স্টোরি লাইনটা জাস্ট ওয়ান লাইন একটা শোনাই, বলো শুনে নিচ্ছি, এবং বহুত দিন বাদ এসা একটু গুদগুদি হওয়া মেরা। তখন আমি বুঝলাম যে না, তার মানে আঙ্কেলের এটা ক্লিক করেছে, পছন্দ হয়েছে ক্যারেক্টারটা। ভারতবর্ষের বিশিষ্ট অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি, বা বলতে পারি ভারতের সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি। ঝুলিতে 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং পদ্মভূষণও। কিন্তু মানুষটা যখনই কলকাতায় আসেন সকলকে আপন করে নেন। এবার আবারও আসছেন বাংলা ছবি শাস্ত্রীর মধ্যে দিয়ে। সোহম চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী দুজনকে একই ফ্রেমে পাওয়া যাবে, এবং বাড়তি যেটা, সোহম চক্রবর্তীর প্রযোজনার দায়িত্ব রয়েছেন। এই মুহূর্তে আমার সঙ্গে মুখোমুখি মিঠুন চক্রবর্তী এবং সোহম চক্রবর্তী, মানে চক্রবর্তী ব্রাদার্স। তোমাদের দুজনকে নিউজ 18 বাংলা অনেক স্বাগত। মিঠুনদা, এটা কি মানে মিঠুন চক্রবর্তী মানুষটাই এরকম, নাকি তোমার শিক্ষা, রুচি, সৌজন্যবোধ, নাকি FTI ব্যাকগ্রাউন্ড? অ্যাকচুয়ালি আমার মা বাবাই এরকম ছিলেন, আমার পুরো ফ্যামিলি। মা বাবার শিক্ষাতে যতটুকু পেয়েছি, বড় হয়েছি, সেটাকেই ফলো করি জীবনে। তোমার ছেলে কিছুদিন আগে ছবির প্রচারে এসেছিল, সেও কিন্তু অত্যন্ত হাম্বল এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক মেনটেন করে। তুমিও নিশ্চয়ই তাদেরকে সেই শিক্ষাটা দিয়েছো। একদম একদম, যা আমাকে বাবা মা দিয়েছেন, আমি তাদের দিচ্ছি। যেটা ভালো, এটাই জীবনের রাস্তা, এটাকে ধরে চলো। এই যে শাস্ত্রীর যে ভেঞ্চারটা মানে মাথায় এলো মিঠুনদার নাম, বা এরকম একটা চরিত্র যেটা সত্যি মানে মিঠুনদার জন্যই যেন ভাবা, মানে পরিমল সান্যালের চরিত্র যেটা একটা মাসিহা হয়ে উঠছে, সেখানে মনে হচ্ছে যেন মিঠুনদাকে ছাড়া অন্য কাউকে ঠিক ভাবা সম্ভব হচ্ছিল না। প্রডিউসার হিসেবে কি তুমিও সেটা ভেবেছিলে? একদমই তাই। দেখো, মিঠুন আঙ্কেল মানুষটাই তো, যেহেতু ছোটবেলা থেকে তার সান্নিধ্যে রয়েছি, তাদের প্যাম্পার্ড হয়েছি, ভালোবাসা, আশীর্বাদ সবটাই পেয়েছি স্নেহটা নিয়ে। তো এই মানুষের সেই স্কুলিংগুলো আমার মধ্যেও ইনহেরিট করেছে, ঠিক আছে, সেই শিক্ষা দেওয়া থেকে শুরু করে সবটাই। এবং ফাইনালি যখন শাস্ত্রীর গল্পটা যখন আমরা ডিসাইড করি যে হ্যাঁ এই গল্পটা নিয়ে আমরা এগোতে পারি, তো যে মুখ্য ক্যারেক্টার পরিমল সান্যাল, যে পরিমল শাস্ত্রী হয়ে ওঠে, এটা মিঠুন আঙ্কেল ছাড়া আর কাউকে দেখা যাচ্ছিল না, ঠিক আছে। এবং এটা আমার মানে ভাবছিলাম যে এই ক্যারেক্টারটা তো স্ট্রং এনাফ, ঠিক আছে, গল্পটাও যদি ম্যাচিওর করি দাঁড়াবে, কিন্তু মিঠুন আঙ্কেল কি রাজি হবে, ঠিক আছে। এবং সেই সময় আঙ্কেল শ্যুট করছিলেন কলকাতাতে অন্য একটা নন ফিকশনের। তো তখন আমি কল করে টাইম নিয়ে যাই, এবং যখনই প্রথমবার ওই স্টোরি লাইনটা জাস্ট ওয়ান লাইন একটা শোনাই, বলো শুনে নিচ্ছি, এবং বহুত দিন বাদ এসা একটু গুদগুদি হওয়া মেরা। তখন আমি বুঝলাম যে না, তার মানে আঙ্কেলের এটা ক্লিক করেছে, পছন্দ হয়েছে ক্যারেক্টারটা। এইবার সেটাকে নিয়ে আরও স্ট্রাকচার দেওয়া, আরও কনক্রিট করা, আরও তৈরি করা বিষয়টাকে, আরও ম্যাচিওর করা, এবং প্রায় 20-25টা ড্রাফট আমরা করেছি। প্রায় 1 বছরের ওপর আমরা শাস্ত্রী নিয়ে খেটেছি, এবং এই পুজোতে আমরা তারপর গিয়ে কনফার্ম হয়েছি না 2024-এর পুজোয় আমরা শাস্ত্রী আসতে চলেছে, পরিমল সান্যাল ওরফে পরিমল শাস্ত্রী আসতে চলেছে। একদম মিঠুনদাকে যেটা জিজ্ঞেস করেন, মিঠুনদা পরিমল সান্যালের চরিত্র যদি দেখি, একটা সাধারণ কারখানায় কাজ করা মানুষ, সে একটা সময় শহরের মাসিহা হয়ে ওঠে বা একটা পাওয়ার পায়। মিঠুন চক্রবর্তীও কিন্তু অত্যন্ত গ্রাসরুট লেভেল থেকে উঠে আসা, এবং তারপর তোমার এই যে এত ফেম, এত খ্যাতি, যখন অভিনয় করো কোথাও কি মেলাতে পারো? ঠিক বলেছ, এইখানেই পরিমল শাস্ত্রীর সাথে মিঠুন চক্রবর্তীর অনেকটা মিল আছে। কিন্তু পরিমল শাস্ত্রী হারিয়ে যায়, মিঠুন চক্রবর্তী হারায়নি, গ্রাসরুটটাকে ধরে রেখেছি। কি হয় গল্পটা কি অ্যাকচুয়ালি একটা ম্যাজিক। এই যে জ্যোতিষ বিজ্ঞান, জ্যোতিষটা কি? জ্যোতিষ আমাদের কাছে একটা, এরা বলে, তো আমি বলি এটা তো একটা ম্যাজিক। গরিবদের সঙ্গে ম্যাজিকটা বেশি হয়, গরিবরা ম্যাজিক খুঁজে বেড়ায়, কালকে আমি উঠবো, এটা ম্যাজিক হয়ে গেছে লটারি গেলে, হ্যাঁ, সব কিছুতেই। আর এটা হয়ও, 2 লক্ষর মধ্যে দুজনের মধ্যে একটা ম্যাজিক হয়ে গেল। সেই 2 লক্ষ 2 কোটি, 2 কোটি থেকে 10 কোটি, 10 কোটি থেকে 1000 কোটি লোকের মধ্যে প্রভাবটা ছড়িয়ে পড়ে। কিন্তু আমি বিশ্বাস করি গড এবং গড ম্যান দুজনকেই ম্যাজিক দেখাতে হবে, তা নাহলে কেউ পপুলার হবে না। পপুলার হতে গেলে ম্যাজিকটা খুব দরকার। যার ফলে এই পরিমল শাস্ত্রী যখন পাওয়ারটা পায়, মানে ওর কাছে সেই ম্যাজিকটা হয়, মানে ও কালকে কি হবে আজকে বলে দিতে পারে।
কিন্তু তারপর থেকেই লোকের বিশ্বাস জাগে, সেই বিশ্বাসটাকে হাতিয়ার করে একজন নোবডি থেকে সামবডি হয়ে ওঠে মাসিয়া। কিন্তু এই তার মসিহাত তো চলে যায় কেন? দ্য পাওয়ার হি হ্যাড সেটা তখন আর তার কাছে থাকে না, অ্যান্ড হি নোজ নাও হি লস্ট হিজ পাওয়ার। তখন এই ম্যাজিকটা, তখন নিজে যা কিছু করলো সবকিছু সব জিরো হয়ে গেল, কিন্তু বিশ্বাস জাগলো ওই ম্যাজিকটার উপরে। ওটা ছিল বলেই পাওয়ার ছিল, ছিল না বলে নেই। এইখানেই আমাদের বইটা শাস্তি দাঁড়িয়ে রয়েছে কি এখন মানুষের টাইম এসছে বিশ্বাস করা, বোঝার কি আমরা কি চাই, এটা চাই, এটা চাই না এটা চাই, টু বি, নট টু বি, অর টু বি। এটা না তাহলে কি মনে হয় কোথাও যে মানে ক্ষমতা অত্যন্ত সাংঘাতিক, বা পাওয়ার অফ পাওয়ার ইজ ডেঞ্জারাস? পাওয়ারকে পাওয়ার হিসেবে ইউজ করা আর পাওয়ারকে মিস ইউজ করা ডেঞ্জারাস ব্যাপার, ইটস এ ভেরি ডেঞ্জারাস থিং। সেই জন্যই দেখবেন সবসময় ম্যাক্সিমাম টাইম ইজ মিসফায়ার্স, কেন এই ম্যাজিকটাকে ধরে রাখার ক্ষমতা অনেকের লোকের কম আছে, আর যারা ধরে রেখেছে তারা সাস্টেন করেছে। তার জন্যই কি আজ মিঠুন চক্রবর্তী সফল? কারণ এত ক্ষমতা, এত পাওয়ার জীবনে পেয়েছো, কিন্তু সেটাকে আমার মনে হয় খুব ভেবেচিন্তে খরচ করেছো। খরচ করিনি, আর সেইভাবে করতেও চাই না, ক্ষমতার ব্যবহার কোনদিন করেন না, করতেও চাই না। আই ওয়ান্ট টু বি, ডেস্টিনিতে আমি বিশ্বাস করি, কারণ ডেস্টিনি ছাড়া কিচ্ছু চলবে না। ইট ইজ ডেস্টিনি। যেদিন জন্মেছেন এভরিথিং ইজ ডেস্টিনি, নাথিং কোইন্সিডেন্সিয়াল, নাথিং অ্যাক্সিডেন্টালি হচ্ছে, নাথিং, ইট ইজ ডেস্টিন। যা হচ্ছে ডেস্টিন, যা হবে তা ডেস্টিন। কিন্তু সেই ডেস্টিনির পথে চলতে চলতেই সব ম্যাজিক হবে। তো আমরা চাই যে একটু তাড়াতাড়ি ম্যাজিকটা হয়ে যাক, যার ফলেই এই শাস্ত্রীর জন্ম হয়। শাস্ত্রী থেকে সে ওটা মসিয়া একদম। এবং সোহমকেও জিজ্ঞেস করা, মিঠুনদাকে অবশ্যই জিজ্ঞেস করা যে অ্যাস্ট্রোলজিতে কতটা বিশ্বাস করো, কারণ এই ছবিতে যে চরিত্র, তুমি একজন অ্যাস্ট্রোনমার এবং মিঠুনদা একজন অ্যাস্ট্রোলজিস্ট। সুতরাং এই জ্যোতির্বিজ্ঞানী এবং জ্যোতিষী দুজনের কি কোথাও একটা কন্ট্রাডিকশন রয়েছে? দেখো, সংঘাত একটা কোথাও একটা হালকা সুতোর মধ্য দিয়ে রয়েছে, ঠিক আছে। এবং যে কারণে এই অ্যাস্ট্রোফিজিসিস্ট, উনি হচ্ছেন জ্যোতিষী, এবং এই জ্যোতিষ চর্চাটাকেই যে পুরোটাই অ্যাভয়েড করে, জ্যোতিষ চর্চাটাকে পুরোটা বিশ্বাস করে না এমনও নয়। কারণ এই ছবিতে ডায়লগই রয়েছে যে আমার লড়াইটা ভণ্ড জ্যোতিষদের বিরুদ্ধে, জ্যোতিষীদের বিরুদ্ধে নয়, ঠিক আছে। তো সুতরাং ওটাই খুব ক্লিয়ার যে আমরা সবসময় জ্যোতিষীকে আমরা সেই প্রাধান্যটা দিয়েছি, এই বিষয়টাকে, এই ফিল্ডটাকে আমাদের একটা আস্থা রয়েছে, একটা সম্মান রয়েছে। এবং ব্যক্তিগত সোহম চক্রবর্তী কতটা না, পুরোটাই জ্যোতিষের ওপর ডিপেন্ডেন্ট, মানে বিশ্বাস করে, ঠিক আছে, মানি। কারণ হয়তো এক্স্যাক্টলি আঙ্কেল যেটা বলছিলেন, সেই ম্যাজিকটা হয়েছে, জীবনে ঘটেছে, সেই ম্যাজিশিয়ানটাকে হয়তো প্রপারলি লাকিলি আমি পেয়ে গেছি। তো সেই কারণেই হয়তো বিশ্বাসটা জন্মেছে যে এই ম্যাজিকটা সত্যি সম্ভব। মিঠুনদা, তুমি কতটা জ্যোতিষে বিশ্বাস করো? পুরোপুরি। তবে আমি পাথরে বিশ্বাস করি না, স্টোন পড়ো না। আমি বিশ্বাস করি কি পৃথিবীর এই সূর্যের চারিদিকে সমস্ত গ্রহ ঘুরছে, তাদের মধ্যে একটা আকর্ষণ আছে। আর আকর্ষণ যদি সবার মধ্যে থাকে, তো পৃথিবীতে যারা আছে তাদের প্রতিও সেইভাবেই ততখানি আকর্ষণ ব্যবহার হচ্ছে, তাদের দে আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইট। আকর্ষণটা নিজের দিকে টেনে রাখা এতগুলো বছর, সেটাও তো একটা ম্যাজিক। ওয়েল, ইউ ক্যান কল ইট, ইয়েস, দ্যাটস আ ম্যাজিক। মনে হয় যে মানে অনেকটা পেয়েছো, ইউ আর থ্যাঙ্কফুল টু গড। ও থ্যাঙ্কফুল কে, আমি থ্যাঙ্কফুল, মাই গ্র্যাটিটিউড টু এভরিথিং। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এটাও একটা ম্যাজিক। মিঠুনদা এমন একটা ব্যক্তিত্ব যিনি তার প্রফেশনাল, পার্সোনাল এই জিনিসগুলো কখনো গুলিয়ে ফেলেন না। তার জন্যই কি মিঠুন চক্রবর্তী এবং সোহম চক্রবর্তী দুজনের দুরকম রাজনৈতিক অবস্থান রয়েছে, কিন্তু এক ছবিতে দেখতে পাই। দেবের ক্ষেত্রেও সেটা দেখেছি। মানে এটা কখনোই তুমি মিলিয়ে ফেলো না। কোনোদিন একটা বর্ণ আমরা রাজনীতি ডিসকাস করি না, এটা চ্যালেঞ্জের সাথে বলতে পারি। আমি করি না, কারণ আমি দুটোকে মেলাই না। আমি যখন ফিল্মে কাজ করছি, এখন যখন করছি, কোনো রাজনৈতিক জবাবই দেবো না। ও এটা সরিয়ে দিন, রাজনৈতিক কথা বলুন, জবাব দেবো। দ্যাটস মি। একদম আলাদা প্যারালালি চলি। একদম শেষে যেতে যেতে সোহমকে জিজ্ঞেস করা, সোহম, যেহেতু তুমি এই ছবিটার প্রডিউসারও, পুজোয় ছবি আমরা জানি যে সবাই চায় একটা ব্যবসায়িক লাভ দেখতে, সেক্ষেত্রে কি একটু প্রেশার রয়েছে? কারণ তুমি যেহেতু প্রযোজক, তুমি কি বলবে? দেখো, আমি একা প্রযোজক নই, অবশ্যই আমার সঙ্গে একটা বড় সাপোর্ট রয়েছে ইন্ডাস্ট্রি পিলার হিসেবে সুরিন্দর ফিল্মস। তো তাদের সহায়তা যখন পাচ্ছি, তখন কনফিডেন্সের লেভেলটা অনেকটা বেড়ে যাচ্ছে। অ্যান্ড অবভিয়াসলি সামনে কে,
দ্য ওয়ান অ্যান্ড অনলি মিঠুন আঙ্কেল, মিঠুন চক্রবর্তী। তো কনফিডেন্সটা এমনি আছে, আর রাদার আরও কনফিডেন্স আছে আমাদের ছবির যে গল্প সেটা নিয়ে আছে, প্রত্যেকের পরিশ্রম, কারণ আমরা সবসময় সব রকমভাবে পরিশ্রমটা করে যাই। এই যে এটাও কিন্তু একটা চরম পরিশ্রম, এটা কিন্তু ত্যাগ, ঠিক আছে? কারণ আমরা যারা হাজারটা ব্যথা থাকে, শারীরিক ব্যথা থাকে, হয়তো মন খারাপ, ওর অন্যান্য রকম কিছু থাকে, বাট অ্যাজ অ্যান আর্টিস্ট যখন আমরা ক্যামেরার সামনে চলে আসি সব ব্যথা ভুলে যাই। তখন মনে হয় যে না, এখানে আমাকে পারফর্ম করতে হবে, কারণ এখানে ওই নিচে স্ক্রোল যাবে না কি এখানে আমার এই সিচুয়েশন হয়েছিল, এই ব্যথা হচ্ছিল। তুমি কাউকে কষ্ট দাও না আমাদের। এই এভরিবডি ইজ লুকিং ফর এ ম্যাজিক, এই ম্যাজিকটা যেন মিস না হয়ে যায়। এবং তোমার হাসিটাও তো একটা ম্যাজিক একদম। এবং এই যে কোটি টাকার হাসি, এরকম ছবিও কোটি কোটি টাকা ঘরে আনুক, আমাদের তো প্রার্থনা রইলই। তবে যেতে যেতে একটা প্রসঙ্গে এমনি জিজ্ঞেস করো, যেহেতু মিঠুনদা আমাদের এখানকার, আমরা মনে করি আমাদের ঘরেরই ছেলে, কলকাতাও মিঠুনদার অত্যন্ত কাছের। এবার কলকাতায় এসে কি একটু চেনা কলকাতাকে অচেনা লাগলো মিঠুনদা? দেখ, এই সবাই এই প্রশ্নটাই করছে, আমি কিন্তু এইটাই বলবো, এই যে আন্দোলন চলছে এটা খুব রেসপেক্টের জায়গা। এই ফিল্মের এই মহলে এটাকে নিয়ে ডিসকাস করে ওটা অপমান করা হবে। তো আমি মনে করি শ্রদ্ধার জায়গাটা শ্রদ্ধায় থাকুক, আমরা ফিল্ম নিয়ে ডিসকাস করি। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি সবার প্রতি সম্মান রেখেই বলছো। সোহম যদি বলো একটুখানি। দেখো, আঙ্কেলও বলে দিয়েছেন, আমি একমত, সব পোষণ করি। আঙ্কেল যেটা বলেছেন অবভিয়াসলি সেই আন্দোলনের জায়গাটা, কারণ ওটা আমাদের আবেগ, ঠিক আছে? সেই আবেগ যেখানে টাচ হয়েছে, হার্ট হয়েছে, সেখান থেকে আমরা পিছু পা কেউই হব না যতক্ষণ না অপরাধী শাস্তি পাচ্ছে, এবং তার দ্রুততম শাস্তি আমরা চাই, এই মুহূর্তে শাস্তি চাই। আর মিঠুনদা, তোমাকে পাওয়া মানেই আমরা বললাম, আমরা তোমাকে সুপারস্টার মেগাস্টার হিসেবে দেখি না, আমরা এখনো কিন্তু মিঠুন চক্রবর্তী মানে ঘরেরই ছেলে। তুমি বারবার আসো, এরকম কলকাতায় ভালো ভালো ছবি উপহার দাও এবং সুস্থ থাকো, আর তোমার হাসিটা যেন এরকম থাকে। থ্যাংক ইউ সো মাচ। কথা বলছিলাম মিঠুন চক্রবর্তী এবং সোহম চক্রবর্তীর সঙ্গে। আর যেটা বলা দর্শকদের, যে জ্যোতিষে বিশ্বাস করেন তাহলে তো অবশ্যই দেখতে হবে শাস্ত্রী, বিশ্বাস করেন না তাহলে তো আরোই দেখতে হবে শাস্ত্রী। ক্যামেরায় অর্জন গোস্বামীর সঙ্গে মানস বসাক, নিউজ 18 বাংলা।